সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি নেতা রিপন দাসের উপর আওয়ামী লীগ কর্মীদের হামলা। উচ্চকক্ষে যারা পিআর পদ্ধতি চায় তারা জাতিসংঘে প্রতারণা করছে। পিআর করে সমাবেশ করছে একটি দল, যা বললেন সালাউদ্দিন আহমেদ। ফেসিবাদ পুনর্বাসনের সুযোগ যেন না পায়, যা বললেন তারেক রহমান। জুলাই হত্যা মামলায় ৪৫ জনের তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবরে দাখিলের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নোয়াখালীতে হাতিয়া উপজেলায় বিএনপি নেতা রিপন চন্দ্র দাসের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের সমর্থিত একটি গ্রুপ। শনিবার ১৯ জুলাই দুপুরে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের কাজীর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিপন দাসকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত রিপন দাস চর ঈশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি জানান, দুপুর 12:30টার দিকে ওসখালী থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। কাজীর বাজার পৌঁছালে হঠাৎ কালাম মিস্ত্রি ও নবীন ডুবাইয়ের নেতৃত্বে ১৫-২০ জন আওয়ামী লীগ কর্মী আমার গতিরোধ করে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই বড় শাবল করাত ও হাতুড়ি দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে। রিপন আরও জানান, ঘটনার সময় একটি নৌবাহিনীর টহল গাড়ি ঘটনাস্থলের কাজ দিয়ে যাচ্ছিল। তাদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের বক্তব্য, কালাম মিস্ত্রি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, সরকারি খাস জমিতে আমার একটি ঘর ছিল, যা প্রশাসন ভেঙে দিয়েছে এই বিএনপি নেতার মদদে। সেই ক্ষোভেই আমি রিপনকে আঘাত করেছি। অন্যদিকে নবীন ডুবাই বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। জানা গেছে, অভিযুক্ত কালাম ও নবীর ডুবাইয়ের চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার আব্দুল আজাদের অনুসারী এবং এলাকায় তাদের বিরুদ্ধে নানাবিধ অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশের বক্তব্য, হাতিয়া থানার ওসি AKM আসমল হুদা বলেন, সংবাদ পেয়ে আহত রিপন দাসকে হাসপাতালে দেখে এসেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ক্ষমতার ভারসাম্যর প্রশ্নে উচ্চকক্ষ পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতি হলে উচ্চকক্ষ চাই না, এমন বক্তব্য যারা দেয় তারা জাতিসংঘে প্রতারণা করছে। আজ শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে এ কথাগুলো বলেন আক্তার হোসেন। দেশের মানুষ দীর্ঘদিন নির্যাতন, গুম খুনের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে আক্তার হোসেন বলেন, শুধু ক্ষমতার পালাবদলের জন্য ২৪-এর গণঅভ্যুত্থান হয় নাই। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থানের আমরা অংশ নিয়েছিলাম। এনসিপি সদস্য সচিব আরও বলেন, শুধু নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের আগে মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা স্পষ্ট করে বলি, ৭২-এর মুজিববাদী সংবিধানকে রেখে কোনো দিন বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে, নারীদের ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে ১৯৪৭ সালের উপনিবেশিক বিরোধী মুক্তিযুদ্ধ এবং ২৪-এর মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। জুলাই অভ্যুত্থানের ১ বছর পার হলেও দেশ থেকে মুজিববাদী ষড়যন্ত্র এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেন সার্জিস আলম। তিনি বলেন, গোপালগঞ্জে এখনও মুজিববাদীদের আস্তানা গেড়ে রয়েছে। মুজিববাদীরা দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। মুজিববাদদের প্রশ্নে, স্বৈরাচারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখনই সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত অন্য কোনো দেশপন্থীর আর জায়গা হবে না। এ সময় অন্তর্বর্তী সরকারের অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকা থাকার আহ্বান জানান সার্জিস আলম। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে। বিচারের রায় কার্যকর আমরা দেখতে চাই। এছাড়াও সিন্ডিকেট, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরে সার্জিস আলম বলেন, আমরা কখনো অন্ধভাবে দালালি করব না। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটার মুখের উপরে জবাব দেব। কেউ যদি সিন্ডিকেট চালায়, দখলদারি করে আমরা সেটাও বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি, এখনই পিআর করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে একটি দল। শনিবার ১৯ জুলাই বনানীর একটি হোটেলে জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতির বিষয়ক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন EVM যেখানে ভোট দিতে অভ্যস্ত না জনগণ,
সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে আদৌ সরকার সম্ভব কিনা এমন প্রশ্ন রেখে সালাউদ্দিন আহমেদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটি সিট পাবে তারাই পিআর পিআর করে চিল্লাচ্ছেন। গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকারের প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন সবাই আলাদা হয়ে গেলাম। জামায়াত বিএনপি এনসিপি বিভক্ত হয়ে গেছে। তিনি আরও বলেন, কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লেও দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় সেদিকে সব রাজনৈতিক দলকে সোচ্চার হতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচন যত সামনে আসবে গুজব ও অপপ্রচার তত বেড়ে যাবে। আসন্ন নির্বাচন এআই ও গুজব মোকাবেলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন আসন্ন, এ অবস্থায় কোনো আবেগতাড়িত বা কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজনীতির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা জানান। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে বিএনপি ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন। তারেক রহমান বলেন, কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায়। রাজনৈতিক অধিকার নিশ্চিত করা না গেলে অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন আয়োজন সম্ভব কিনা সেই প্রশ্ন তৈরি হয়। তিনি বলেন, সম্প্রতি দেশে কিছু নৃশংসতার ঘটনা ঘটেছে। এগুলো অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে ক্ষেত্রবিশেষে প্রশ্নবিদ্ধ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখবে। গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, ৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের কাছে স্মরণীয় হয়ে আছেন, ২৪ সালে শহীদরাও এভাবেই স্মরণীয়, বরণীয় হয়ে থাকবেন। গত বছরে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে জুলাই ১৬ তারিখের পর তা আর কোটায় সীমাবদ্ধ ছিল না। মানুষের মনে চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল মাপিয়ে সরকারের পতনের সময়ের ব্যাপার। সেই বিশ্বাস থেকে সব গণতান্ত্রিক দল পরিকল্পনা করেছিল এই আন্দোলন যাতে এক দলে আন্দোলন হিসেবে পরিচিত না পায়, সেটি নিশ্চিত করা হয়েছিল। তারেক রহমান বলেন, ২০১৪ সালের কোটা ব্যবস্থার সমালোচনা করেছি। গণ অভ্যুত্থানের বীর শহীদরা জাতির গৌরব। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যম দিয়ে তাদের প্রতি সম্মান জানানোর সুযোগ তৈরি হয়েছে। তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণের প্রথম সত্যই হলো জনগণের সরকার প্রতিষ্ঠা, যার জন্য এমন পরিবেশ তৈরি করা জরুরি যাতে মানুষ তার পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২০২৪ সালে জুলাই আগস্টে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, দীপুমণি, আমির হোসেন আমু, সাবেক প্রতিমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক ২৩ কর্মকর্তাও রয়েছেন। রোববার ২০ জুলাই সকালে জুলাই গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের ৭ মামলার একযোগে ৩৯ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ আদেশ দেন।